বিশেষ খবর হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে আজ রাতে কলকাতায় আসছেন। আগামীকাল তার কলকাতায় পুজো উদ্বোধনের কর্মসূচি রয়েছে। দুর্গাপুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে 31টি পুজো স্পেশাল ট্রেন চালাবে। আধার কর্তৃপক্ষ সারা দেশে 1,04,00,000-এরও বেশি মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। কলকাতার সাম্প্রতিক বর্ষণজনিত পরিস্থিতিকে প্রাকৃতিক বিপর্যয় নয়, প্রশাসনিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সম্প্রতি বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য ক্ষতিপূরণের ব্যাপারে কি ভাবছে তা জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে সিএসসি মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। উত্তর পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি আজ রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে আজ রাতে কলকাতায় আসছেন। আগামীকাল তার কলকাতায় পুজো উদ্বোধনের কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করবেন। আগামীকাল সকালে তিনি উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার এবং তারপর দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউয়ে একটি পুজোর উদ্বোধন করবেন। মধ্যাহ্নভোজের পর তার দিল্লি ফিরে যাওয়ার কথা বলেও সুকান্ত বাবু জানান। এখনো পর্যন্ত যা ওনার অফিস থেকে কনফার্মেশন এসেছে, উত্তর কলকাতার একটি পুজো এবং দক্ষিণ কলকাতার একটি পুজো। তারপরে উনি লাঞ্চ করে বেরিয়ে যাবে। সময়ের অভাবের জন্য করতে পারছে। উৎসবের মৌসুমে রাজ্য সরকার প্রতিটি প্রান্তে টানা নজরদারি চালাচ্ছে। পুজোর দিনগুলিতে নবান্নে কন্ট্রোল রুমেও থাকবে পূর্ণ তৎপরতা। বিপর্যয় মোকাবিলা দপ্তরের নির্দেশে সচিব পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে মনিটরিং টিম প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত 2টি শিফটে কাজ করছে। আবহাওয়ার পর্যবেক্ষণ থেকে আইন শৃঙ্খলা সব ক্ষেত্রেই 24 ঘন্টার নজরদারি চালানো হচ্ছে। মনিটরিং টিমের রিপোর্ট সরাসরি যাচ্ছে দপ্তরের প্রধান সচিব, মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট পুরসভা ও পুলিশের কাছে। এদিকে দুর্গাপুজো উপলক্ষে নিরাপত্তা ও দর্শনার্থীদের সুবিধার্থে কলকাতা পুলিশ আজ থেকেই শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু করেছে। অত্যাবশ্যক পণ্য ছাড়া নবমী পর্যন্ত অন্য পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দিনগুলিতে সকাল 6টা থেকে ভোর 4টে পর্যন্ত শহরে ভারী পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। দুর্গাপুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে 31টি পুজো স্পেশাল ট্রেন চালাবে। শনিবার 27শে সেপ্টেম্বর রাত থেকে বুধবার 1 অক্টোবর মহানবমীর রাত পর্যন্ত এই বিশেষ ট্রেন চালানো হবে। শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন। শিয়ালদা মেন ও উত্তর শাখায় 19টি এবং দক্ষিণ শাখায় 12টি বিশেষ ট্রেন চালানো হবে। শিয়ালদা রানাঘাট নৈহাটি শাখায় রাত 9টা 40 মিনিট থেকে ভোর 3টে 10 মিনিট পর্যন্ত 6টি স্পেশাল ট্রেন চলবে। শিয়ালদা ও কল্যাণীর মধ্যে রাত 9টা 10 মিনিট থেকে 2টো 55 মিনিট পর্যন্ত 4টি এবং বনগাঁ বারাসাত শিয়ালদা রুটে রাত 10টা 20 মিনিট থেকে ভোর 4:30টার মধ্যে 4টি ট্রেন চালানো হবে। অন্যদিকে শিয়ালদা দক্ষিণ শাখায় রাত 11টা 40 মিনিট থেকে ভোর 4:30 পর্যন্ত শিয়ালদা থেকে বারুইপুর 2টি এবং বালিগঞ্জ থেকে বারুইপুর 4টি ট্রেন চালানো হবে। পুজোর সময় পুলিশ ডিউটির জন্য রাস্তার থেকে গাড়ির হুকুম দখল এড়াতে কলকাতা শহরতলির বেশ কিছু রুটের বাস মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানিয়েছেন, এই ধরনের ডিউটির জন্য বাসের ক্ষেত্রে 900 টাকা, মিনিবাসে 800 টাকা এবং শ্রমিকদের খোরাকি 40 টাকা দেওয়া হয়। এরকম ডিউটি কেউ করতে না চাওয়ায় শ্রমিক মালিক একযোগে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI সারা দেশে 1,04,00,000-এরও বেশি মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। আধার পরিষেবাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে গত বছর থেকে শুরু হওয়া কেন্দ্রীয় সরকারের অভিযানের অঙ্গ হিসেবেই এই পদক্ষেপ। কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধে যেন কেবল জীবিত ও যোগ্য ব্যক্তিদের কাছেই পৌঁছয় এবং মৃতদের নামে ভুয়ো দাবির সুযোগ না থাকে, সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। UIDAI এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করায় সরকারি কল্যাণ প্রকল্পের বিশ্বাসযোগ্যতা বজায় থাকবে। সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মন্ত্রে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার প্রতিরক্ষা রপ্তানি বৃদ্ধি করেছে এবং কৌশলগত অধিগ্রহণকে শক্তিশালী করেছে। একটি প্রতিবেদন।
ভারতের প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি নরেন্দ্র মোদী সরকারের আমলে শক্তি, স্পষ্টতা এবং আত্মনির্ভরতার দিকে এক দৃঢ় পরিবর্তনের প্রতিফলন ঘটিয়েছে। রেকর্ড বিনিয়োগ, দেশীয় উৎপাদনের দ্রুত বৃদ্ধি, সাহসী সংস্কার এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগের ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন কেবল বড় আমদানিকারক নয়, বরং এক উদীয়মান বিশ্ব রপ্তানিকারক হিসেবে আত্মপ্রকাশ করছে। বর্তমানে ভারত 100-রও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করছে, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আর্মেনিয়া। চলতি বছরের 6 জুন জম্মু কাশ্মীরের কাটরায় একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত 10 বছরে ভারত এক বড় প্রতিরক্ষা রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে এবং এখন লক্ষ্য বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারক দেশের মধ্যে ভারতের নাম অন্তর্ভুক্ত করা। आपने देखा है कि कैसे ऑपरेशन सिंदूर ने आत्मनिर्भर भारत की ताकत दिखाई है। आज दुनिया भारत के डिफेंस इकोसिस्टम की चर्चा कर रही है और इसके पीछे एक ही कारण है, हमारी सेनाओं का मेक इन इंडिया पर भरोसा। पिछले 10 वर्षों में भारत एक बड़ा डिफेंस एक्सपोर्टर बना। अब हमारा लक्ष्य है दुनिया के टॉप डिफेंस एक्सपोर्टर्स में भारत का नाम भी शामिल हो। 2020 সালে প্রতিরক্ষা অধিগ্রহণ পদ্ধতি নতুনভাবে চালু করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতি বাই ইন্ডিয়ান, ইন্ডিজিনিয়াসলি ডিজাইন, ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার বিভাগকে অগ্রাধিকার দিয়েছে, যাতে দেশীয় নকশা, উন্নয়ন ও উৎপাদনের ওপর সর্বাধিক নির্ভরতা নিশ্চিত করা যায়। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্বচ্ছতা অভিযান কর্মসূচির আওতায় শিলিগুড়ির বাগডোগরায় আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক কর্মসূচিতে সামিল হন। কলকাতায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও আজ স্বচ্ছতা অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতায় সাম্প্রতিক বর্ষণজনিত পরিস্থিতি প্রাকৃতিক বিপর্যয় নয়, প্রশাসনিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বর্ধমানে দলীয় কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কলকাতায় জমা জলে যে মৃত্যু হয়েছে তার জন্য দায়ী রাজ্য সরকারই। গতকাল আপনারা দেখলেন 11 জন মারা গেল। এই দুর্গাপুজোর সময় এ ধরনের মর্মান্তিক ঘটনা, এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে সরকার। আজকে তড়িতায়িত হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা শুধু কলকাতায় নয়, কলকাতার পার্শ্ববর্তী দমদমে হয়েছে, বর্ধমানে হয়েছে, মেদিনীপুরে হয়েছে, দক্ষিণ 24 পরগনায় হয়েছে, উত্তর 24 পরগনায়। কলকাতার মেয়র বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন প্রাকৃতিক বিপর্যয়। এটা প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা প্রশাসনিক বিপর্যয়। যে মেইনটেনেন্সের দায়িত্ব ছিল কর্পোরেশনের, কলকাতা পুলিশের, তারা কি করছে? প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন, এভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এতজনের মৃত্যুর ঘটনা প্রশাসনের ব্যর্থতাকেই চিহ্নিত করে। পুজোর মুখে জমা জল ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় আইএনটিইউসি সেবা দল আজ পুরো ভবনের সামনে কাঁসর ঘণ্টা বাজিয়ে বিক্ষোভ দেখায়। এদিকে কলকাতায় সাম্প্রতিক অতিবৃষ্টিতে এতজনের প্রাণহানির ঘটনায় সিএসসি মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের কথা ঘোষণা করেছে। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ ঘোষ আজ কথা জানিয়ে বলেন, মানবিক কারণেই তাদের এই সিদ্ধান্ত। কলকাতার বৃষ্টির জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে তা জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2 বিচারপতি সৌমেন সেন ও অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি সিএসসি ও কলকাতা পুরসভাকেও তা 9ই নভেম্বরের মধ্যে জানাতে বলেছে। কলকাতায় অস্বাভাবিক বর্ষণের ফলে কলেজ স্ট্রিট, বইপাড়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ছোট ছোট ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত। ইতিকথা প্রকাশনের সুদ্রক উপাধ্যায় জানালেন, টানা বৃষ্টিতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ বই আমাদের জলে ভিজে নষ্ট হয়েছে এবং ওগুলোকে রিকভারের আমরা চেষ্টা করছি। আগের থেকে যদি আমাদের কাছে সতর্কতাটা থাকতো তাহলে হয়তো কিছুটা আমরা প্রিপারেশন নিতে পারতাম। আর সব থেকে বড় বিষয় হচ্ছে কি, যদি সরকার কিছুটা এগিয়ে আসে, সরকার তো এত জায়গায় এত কিছু খরচ করছে, কিন্তু আমাদের বইয়ের জায়গায়, বই প্রেমীদের জায়গায় বা বই শিল্পের জায়গায় যদি কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, হয়তো কিছুটা রিকভারি আমরা করতে পারবো।
উত্তর পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি আজ রাতে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এটি আরো ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে আগামী 7 দিন দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।